বিক্রমপুর নামক একটি সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছিল খুবই সুন্দর একটি রূপসা নদী। রূপসা নদীর পানি ছিল খুবই স্বচ্ছ আর অনেক সুমিষ্ট, কিন্তু ওই নদীর পানি এত স্বচ্ছ হবার পরও কেউ ভয়ে পান করতো না, কারণ সবাই মনে করত ওই নদীর পানি খেলে সবাই রাক্ষসী হয়ে যাবে। এমন অলক্ষণে নদীর পানি কেউ পান করতো না আর সবাই ওই নদী থেকে দূরে থাকতো। এমনই একদিন পাশের গ্রাম থেকে লতিকা ওই গ্রামে ঘুরতে আসে। এদিকে নদীর পাড়ে আসতেই তার খুব পানির তেষ্টা পেয়ে যায়। তখন লতিকা বলে, এত সুন্দর স্বচ্ছ পানি, আমি তবে এই নদী থেকে একটু পানি পান করি, তেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে। এই কথা ভেবে লতিকা সেই নদী থেকে পানি পান করতে শুরু করে। এদিকে লতিকার পানি পান করতে দেখে ফেলে ওই গ্রামের একটি মহিলা মিতালি। মিতালি লতিকার পানি পান করতে থাকা দেখে সেখানে ছুটে আসে আর বলে, আরে এই মেয়ে, করছোটা কি তুমি? এই নদী থেকে তুমি পানি পান করেছো? তুমি তো সর্বনাশ করে ফেলেছো। আমার সাথে এখনই পঞ্চায়েতের কাছে চলো, নইলে তুমি নিজের সাথে সাথে আমাদের গ্রামবাসীরও বিপদ ডেকে আনবে দেখছি। তাড়াতাড়ি চলো, খুব বেশি দেরি হওয়ার আগে। আপনি এসব কি বলছেন? সামান্য নদীর পানি পান করাতে কি এমন হতে পারে? আমার যেতে দিন, আমি আমার বাড়িতে ফিরতে চাই। আসলে আমি গ্রামে ঘুরতে ঘুরতেই চলে এসেছি। পাগল নাকি? আমি তোমায় যেতে দিই আর তুমি আমাদের গ্রামের ওপর ভর করো রাক্ষসী হয়ে। তাড়াতাড়ি চলো পঞ্চায়েতের কাছে, নইলে তুমি আজকে বাড়ি যেতে পারবে না। এটা আমাদের গ্রামের একটি নিয়ম শৃঙ্খলা বলতে পারো। এরপর লতিকাকে জোর করে ধরে নিয়ে চলে যায় মিতালি গ্রামের প্রধান পঞ্চায়েতের কাছে। তারপর তাকে বলি, গ্রাম প্রধান, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এই মেয়ে পাশের গ্রাম থেকে এসে আমাদের ওই অলক্ষণীয় নদীর পানি পান করেছে। এখন তো এ রাক্ষসী হয়ে যাবে, এরপর আমাদের গ্রামটিকে পুরো লন্ডভন্ড করে ছাড়বে। আপনি এখন বলুন আমাদের কি উপায়? আমাদের গ্রাম কি তবে ধ্বংস হয়ে যাবে এই মেয়ের হাতে? চিন্তা করো না তোমরা, এমন কিছুই হবে না। এই তোরা দুজন যা, যেখান থেকে পারিস একটি ছাগল ধরে আন। ছাগলের সাথে এই মেয়ের বিয়ে দেব, তবেই ও ওর অভিশাপ থেকে মুক্ত পাবে আর আমাদের গ্রামটিও বেঁচে যাবে, নইলে ও রাক্ষসী হয়ে যাবে। তাড়াতাড়ি যা। এরপর দুজন লোক চলে যায় ছাগল খুঁজে আনতে। তখন মমিতা ভীষণ কান্না করে আর বলে, না না, আপনারা আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি কোনো ছাগলকে বিয়ে করতে চাই না। দয়া করে আমায় যেতে দিন। আমি ভুল করে ফেলেছি, আর আপনারা যেমনটা ভাবছেন তেমন কিছুই হবে না। পাগল নাকি? আমরা তোকে যেতে দিই আর তুই আমাদের গ্রামটাকে শেষ করে ফেলিস? না না, আমরা তোর কোনো কথাই শুনবো না। তোমরা হা করে কি দেখছো? বিয়ের আয়োজন করো। যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সম্পন্ন করতে হবে। তারপর গ্রামবাসীরা সবাই ওই ছাগলের সাথে লতিকার বিয়ে দেওয়ার জন্য সকল আয়োজন করে। তারপর লতিকার বিয়ে ওই ছাগলের সাথে সম্পন্ন হয়ে যায়। তখন লতিকা বসে বসে কান্না করতে থাকে। নদীর পাড়ে গিয়ে লতিকা কাঁদতে থাকে। তখনই ছাগল ছানাটি তার কাছে আসে আর বলে, দেখো, তোমার সাথে কিছু ভুল ঘটেনি। তুমি যেটা ভাবছো তেমনটা কিছুই নয়। ছাগল বলে আমায় অসম্মান করো না। আমি হলাম রাজকুমার, কিন্তু কপাল দোষে আমি ছাগল হয়ে গেছি, নইলে আমিও রাজকুমার থাকতাম। যেমন তুমি দিব্যি মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছ, আমিও তেমন রাজকুমার হয়ে রাজ্য শাসন করতাম, কিন্তু সবই আমার পোড়া কপাল। আরে তুমি চুপ করো তো। আমি আছি আমার যন্ত্রণায়, আর ছাগল হয়ে তুমি হতে চাইছো রাজকুমার। যত সব, কপাল তো আমার পড়েছে, তোমার না। তাই তুমি চুপ থাকলেই ভালো। দেখো, আমি তোমার সাথে মশকরা করছি না, আমি সত্যি বলছি। আমি কোনো ছাগল ছাড়া নই, আমি হলাম রাজকুমার। দাদু বাবার অভিশপ্ত জীবন কাটাচ্ছি। বলা হয়েছে যদি সোনার গাছে সোনার কলা আমাকে খাওয়ানো যায়, তবে আমি আমার আসল রূপ ফিরে পাবো। তাই খুঁজতেই আমি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু তার আগেই দুজন লোক আমায় ধরে নিয়ে তোমার সাথে বিয়ে দেয়। তাই তো আমার আর ওই সোনার কলা গাছ খোঁজা হলো না।
তুমি কি সত্যি বলছো? যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তবে আমি তোমাকে ওই সোনার গাছে সোনার কলা এনে দিব আর তোমার আসল রূপ তোমায় ফিরে পেতে সাহায্য করব। এর জন্য তোমায় কোনো পরিশ্রম করতে হবে না। তুমি এখানেই বিশ্রাম নাও আর আমায় বলো ওই সোনার কলা গাছ কোথায় আছে। তুমি পারবে হীরক রাজ্যে যেতে? হীরক রাজ্যেই আছে ওই সোনার কলা গাছ আর সোনার কলা। তুমি যদি ওটা আনতে পারো তবেই আমি আমার আসল রূপ ফিরে পাবো। দেখো, ছাগল হয়ে কি আর আমি অত দূর যেতে পারি? তবুও আমি অনেক চেষ্টা করেছি, তবুও আজকে থাক, তোমায় আর বলতে হবে না, চুপ করো তুমি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমি যখন তোমার বউ হয়েছি তখন তোমাকে তোমার আসল রূপ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। ততক্ষণ তুমি এই গ্রামেই থেকো, কোথাও যেও না, কেমন? আমি গেলাম ওই হীরক রাজ্যে তোমার জন্য ওই সোনার কলা আনতে। এরপর লতিকা সেই হীরক রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। দিনের পর দিন কেটে যায় তার ওই হীরক রাজ্যে পৌঁছাতে। অনেক কষ্টের পর সে যখন হীরক রাজ্যে পৌঁছায় তখন সে সোনার গাছের সোনার কলা দেখতে পায়। এটা দেখে সে অনেক খুশি হয়। এরপর লতিকা সেই সোনার কলা ছিঁড়তে যায়। তখনই কলা গাছ বলে ওঠে, এই মেয়ে, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই জানিস তুই কার গায়ে হাত দিতে এসেছিস? আমি হলাম জাদুর কলা গাছ। আমার অনুমতি ছাড়া তুই আমার কলা ছিঁড়তে চাস? তবে তো তোর দুই হাত আমি ভেঙে ফেলবো। ওই হাত দিয়ে তুই কিচ্ছু করতে পারবি না। এখন আমার কলা ছিঁড়ে দেখা তো, কত বড় সাহস তোর! তুমি এত রেগে যাচ্ছ কেন জাদুর কলা গাছ? আমি তো জানতামই না যে তোমার অনুমতি নিয়ে তারপর কলা নিতে হবে। আমি অনেক বিপদে পড়ে তোমার কাছ থেকে একটা কলা নিতে এসেছি। যদি তুমি আমায় কলা না দাও তবে ছাগলরূপী সারাটা জীবন আমার স্বামীকে কাটাতে হবে। তাই দয়া করে তুমি তোমার কলা গাছের একটি কলা আমায় নিতে দাও। বললেই হলো? আমার কলা নেওয়া এত সহজ না। যদি তুই আমার কলা পেতে চাস তবে এখনই আমার গাছের গোড়ায় থাকা ময়লা আবর্জনা আগাছা সবকিছু কেটে পুরো সাফ করে দে, তারপর আমি ভেবে দেখব। ঠিক আছে জাদুর কলা গাছ, এইটুকু কষ্ট তো আমি আমার স্বামীর জন্য করতেই পারি। আমি এখনই তোমার গোড়ায় থাকা আগাছা আর ময়লা সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। লতিকা এরপর অনেক কষ্ট করে সেই গাছের গোড়ায় থাকা সব ময়লা আগাছা পরিষ্কার করতে থাকে। অনেক পরিশ্রম করে সে ওই কাজগুলো সম্পূর্ণ করে। তারপর সেই জাদুর কলা গাছের গোড়াটা পুরো চকচকে করে দেয় আর ওই কলা গাছকে বলে, জাদুর কলা গাছ, এবার কি আমি একটা কলা পেতে পারি? আমি তো তোমার সব কাজ করে দিয়েছি। আরে না, আমি তোকে কোনো কলা দিতে পারবো না। আমি তো তোকে বোকা বানিয়েছি। এখন আমার সামনে থেকে চলে যা দেখি। আমার এসব ভালো লাগে না। শুধু শুধু আমি তোকে কোনো কলা দিব না। যা তো, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, এখনই যা। অহংকারী কলা গাছের কথা শুনে লতিকার অনেক মন খারাপ হয়। এরপর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে আর ওই পর্বত থেকে নেমে যায়। তখনই সে ভাবতে থাকে কিভাবে তার স্বামীকে সে আবার আগেরও ফিরিয়ে দিবে। ঠিক ওই সময় সে দেখে একটি সাধু বাবা গুহার মধ্যে ধ্যানমগ্ন। এটা দেখে সে ওই সাধু বাবার কাছে যায় আর দেখে একটি সাপ এসে সাধু বাবার সামনে ঘোরাফেরা করছে। সাপটি সাধু বাবাকে কামড়ে দিতে যায়। তখনই লতিকা সাধু বাবাকে ওই সাপটির হাত থেকে বাঁচায়। সে বড় একটা লাঠি নিয়ে সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখনই সাধু বাবার ধ্যান ভাঙে। এরপর তিনি বলেন, তোকে অনেক ধন্যবাদ রে মা। এর আগে অনেকবার এই সাপটি আমাকে কামড়ে দিতে এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি আর আজ তোর জন্য বেঁচে গেলাম। তাই তো তোর মনের আশা আমি পূরণ করতে চাই। বল, তোর আমার কাছে কি চাই মা? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তোর মনস্কামনা পূর্ণ করব। আপনার কাছে আমি আর কি চাইবো সাধু বাবা? আমার তো চাওয়া শুধু একটাই, ওই জাদুর কলা গাছের কলা। কিন্তু ওই জাদুর সোনার কলা গাছ আমাকে তো কলা দিলই না, উল্টো অহংকার দেখিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে দূর দূর করে আমায় তাড়িয়ে দিল। সাধু বাবা, আমার শুধু একটা কলার খুব প্রয়োজন, নইলে যে আমি আমার স্বামীকে কোনোদিনও মানুষ রূপে ফেরাতে পারবো না।
কি বললি তুই? ওই অহংকারী কলা গাছ তোকে কলা দেয়নি, তবে ওই জাদুর সোনার কলা গাছের এত অহংকার বেড়েছে। আমার সাথে চল, ওকে তো আজকে আমি উচিত শিক্ষা দেব। ওর বড্ড বেশি দেমাক অহংকার বেড়েছে। এরপর সাধু বাবা লতিকাকে সঙ্গে করে নিয়ে ওই জাদুর সোনার কলা গাছের কাছে চলে যায়। জাদুর সোনার কলা গাছটি সাধু বাবাকে দেখা মাত্রই চমকে ওঠে আর বলে, এ কি সাধু বাবা, আপনি কেন আমার কাছে আসতে গেলেন কষ্ট করে? আমায় বললেই তো আমি আপনার সব কথা শুনে নিতাম। আপনি লোক পাঠালেই পারতেন, এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল কি? অনেক নাটক করেছিস তুই। তুই নাকি লতিকাকে তোর গাছের কলা দিতে চাসনি। আরে আমি কি তোকে নিজের প্রয়োজনের জন্য বানিয়েছি নাকি? তুই তো সবার উপকার করবি। এখনই ওর সব কথা শোন বলছি, নইলে যেমন ভাবে আমি তোকে গড়ে তুলেছি ঠিক তেমন ভাবে ধ্বংস করে ফেলবো। জাদুর সোনার কলা গাছ তো সাধু বাবার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার কলাগুলো স্বইচ্ছায় লতিকাকে দিতে চায়। তখন লতিকা তার থেকে মাত্র একটি কলা নিয়ে চলে আসে আর তার স্বামীকে খাওয়ায়। ছাগলরূপী রাজকুমার সাথে সাথে নিজের আসল রূপ ফিরে পায় আর বলে, এই না হলে তুমি রাজকুমারের বউ, তুমি পেরেছো আমাকে আবারও আগেরও ফিরিয়ে দিতে। তুমি আমার রাজ্যের রানী হওয়ার সুযোগ্য। এখন চলো, রাজ্যে ফিরে আমরা খুব ধুমধাম করে অনুষ্ঠান করব। রাজকুমারের কথা শুনে লতিকা হাসতে থাকে। এরপর রাজকুমার লতিকাকে নিয়ে তার রাজ্যে রওনা দেয় আর তারা সেই রাজ্যে ফিরে খুব ধুমধাম করে অনুষ্ঠান করে। এরপর লতিকাকে নিয়ে রাজকুমার সুখে শান্তিতে হাসি আনন্দে তাদের দিন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলে যেও না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।